আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই জনতার বিক্ষোভ। গণহত্যাকারীদের ফেরানোর খায়েশ বিপজ্জনক বললেন আসিফ মাহমুদ। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না, ফেসবুক পোস্টে জামায়াত আমির। গণহত্যায় জড়িতদের বিচারে জোর রিজভির। গুলশানে দুর্বৃত্তদের গুলিতে ইন্টারনেট ব্যবসায়ী নিহত। নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে সংঘর্ষে 2 যুবক নিহত। আসন্ন ঈদ ঘিরে বেড়েছে সেমাই কিশমিশের চাহিদা। বিভিন্ন জায়গায় চড়া মশলার বাজার, বাড়তি মুরগির দামও। হামাসের রকেটের পর হুতিদের মিসাইল হামলা ইসরায়েলে। নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিব সহ বিভিন্ন প্রান্তে বিক্ষোভ। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি তানজিলা খান মেম। অবিলম্বে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে জুলাই জনতার বিক্ষোভ মিছিল চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজিদ, বিক্ষোভ মিছিলটি কোথায় অবস্থান করছে এবং কি কি কর্মসূচি সেখান থেকে জানানো হয়েছে? মিম, যে বিষয়টি বলছিলেন যে গণহত্যাকারী আওয়ামী লীগ সরকারের নিষিদ্ধের দাবিতে একটি স্ট্যাটাস আসলে সবকিছু পাল্টে দিয়েছে। গতকাল রাতে হাসনাত আব্দুল্লাহর একটি স্ট্যাটাস ঘিরেই কিন্তু আবারও রাজনৈতিক যে প্রেক্ষাপট বাংলাদেশের সেটি আরো উত্তপ্ত হয়েছে, আরো বেগবান হয়েছে বলা চলে। একরকম আবারও ছাত্র জনতার যে আন্দোলন বা ছাত্র জনতার যে প্রতিরোধ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ইনকিলাব মঞ্চ এবং জুলাই জনতার ব্যানারে এখন কিন্তু প্রতিবাদ মিছিল হচ্ছে। গতকাল জানেন যে একটি হাসনাত আব্দুল্লাহর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দেওয়ার মধ্য দিয়ে আবারও এই ছাত্র জনতা কিন্তু ফুঁসে উঠেছে। অর্থাৎ বলা হচ্ছে যে সেখানে অভিযোগ করা হচ্ছে নানান ধরনের যে একটি মহল আবারও আওয়ামী লীগকে ফেরত আনতে চায়, তাদেরকে পুনর্বাসন করতে চায়। রিফাইন্ড আওয়ামী লীগ এই নামে যে সেটি কিন্তু প্রতিবাদ করেছে হাসনাত আব্দুল্লাহ। এবং তার পরবর্তীতে আমরা দেখছি যে বিভিন্ন সংগঠন আবারও সেই জুলাইয়ের যে আন্দোলনগুলো আমরা দেখেছি আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই ধরনের আওয়ামী লীগের বিরুদ্ধেই কিন্তু আবারও ফুঁসে উঠেছে। তারা বলছে যে গণহত্যাকারী আওয়ামী লীগকে আবারও দেশে যে রাজনীতি করার সুযোগ বা তাদেরকে পুনর্বাসন করার যে প্রক্রিয়া চলছে বা ষড়যন্ত্র চলছে সেটি রুখে দিতে হবে। সেটি রুখে দেওয়ার আলোকেই কিন্তু আমরা দেখছি যে বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই মসজিদ থেকেই এই প্রতিবাদ মিছিলটি বের হয়েছে এবং সেটি হলপাড়া ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে তারা জমায়েত হবে, সেখানে প্রতিবাদ সমাবেশ করবে, আমরা এমনটি জানতে পেরেছি। এই মুহূর্তে কলা ভবনের সামনে আমরা রয়েছি, সেই মূল রাস্তা দিয়ে কিন্তু এই ইনকিলাব মঞ্চের যে প্রতিবাদ মিছিল সেটি যাচ্ছে এবং তারা স্লোগানে মুখর এবং তারা তাদের দাবি যেটি জানাচ্ছে যে খুনি আওয়ামী লীগের বিচার না হলে বাংলাদেশ বাঁচবে না। তারা বলছে শহীদ যারা হয়েছে, যেই কয়েক হাজার শহীদের প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে যে 24-এর যে আন্দোলন এবং পতিত আওয়ামী লীগ সরকারের যে দেশ থেকে পালিয়ে যাওয়া তাদের যে নেত্রী, তাদেরকে আবারও ফেরানোর যেই প্রক্রিয়া বা ষড়যন্ত্র সেটি যাতে কোনোভাবে সফল করতে দেওয়া হবে না, এমন প্রতিবাদই তারা করছেন। এবং তারা বলছেন যে খুনি আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এমন স্লোগানও কিন্তু তারা দিচ্ছেন। এবং আওয়ামী লীগ যেভাবে ষড়যন্ত্র করুক না কেন, যে কোনো ছত্রছায়ায় তারা আবারও ফিরে আসার চেষ্টা করুক না কেন, সেটি তারা প্রতিরোধ করবেন, তার প্রতিবাদ তারা জারি রাখবেন বলে এমন স্লোগানে কিন্তু তারা দিচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি যে গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের প্রতিবাদ চলছে, এক ধরনের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া চলছে। আপনি জানেন যে হাসনাত আব্দুল্লাহ 11ই মার্চ 2025-এর একটি ঘটনাকে কেন্দ্র করে একটি লেখা দিয়েছেন, একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসকে কেন্দ্র করেই কিন্তু আবারও আমরা দেখছি যে ক্ষোভে উত্তাল ফুঁসে উঠেছে এক ধরনের। সবাই রাস্তায় স্লোগান মিছিল তো হচ্ছেই, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এর প্রতিবাদ দেখছি।
এবং সবাই যেটি বলছেন যে সেই ধরনের কোনো ষড়যন্ত্র করা হলে সেই দাবিগুলো তারা মানবেন না এবং জুলাইয়ে যে হত্যাকাণ্ড ঘটেছে, আওয়ামী লীগ যে ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, এই আন্দোলন চলমান থাকবে এবং সেই বিচার প্রক্রিয়াকে কেউ যদি নস্যাৎ করতে চায় কিংবা তাদেরকে যদি আবারও ষড়যন্ত্র করে ফিরিয়ে আনতে চায় সেটি তারা প্রতিহত করবে রাজপথে আন্দোলনে থেকে এবং এই যে তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু জারি থাকবে তারা বলছেন। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আজকে আমরা দেখেছি বায়তুল মোকাররম থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, তারাও কিন্তু কর্মসূচি দিয়েছে এই প্রতিবাদের এবং সেই প্রতিবাদগুলো দিনব্যাপী বিভিন্ন জায়গায় হচ্ছে এবং হবে। আমরা দেখেছি নামাজের পরপরই তারা এই প্রতিবাদ মিছিল বের করেছে, ইনকিলাব মঞ্চ এবং জুলাই জনতার ব্যানারে এখানে ছাত্র জনতার অসংখ্য মানুষ এখানে যোগ দিয়েছে। সেই মিছিলটি এই মুহূর্তে আমরা দেখছি যে টিএসসির দিকে যাচ্ছে এবং টিএসসির সামনে যে রাজু ভাস্কর্য রয়েছে সেখানেও আরও মানুষের জমায়েত দেখছি আমরা। তাদের সঙ্গে একসাথে যুক্ত হয়ে তারা কিন্তু এই আন্দোলন এবং এখানে একটি প্রতিবাদ সমাবেশ করবে। সেই সমাবেশ থেকে হয়তো তারা পরবর্তী যে তাদের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির ঘোষণা দেবে। এবং গতকালকের একটি বিষয় আমি জানিয়ে রাখি যে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক হয়েছে ডক্টর ইউনূসের। সেই বৈঠকে ডক্টর ইউনূস যে মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে প্রক্রিয়া সেটি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের নেই, এমন একটি মন্তব্যেরও কিন্তু প্রতিবাদ জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা না থাকলেও তার বিরুদ্ধে কিন্তু তিনি একটু ফেসবুকে বার্তা দিয়েছেন এবং সবকিছু মিলিয়ে এই রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র আসার যে পরিকল্পনা সেটি পুরোপুরি ভারতের বলেও তারা দাবি করছেন এবং বিভিন্ন সংস্থারও কিন্তু কথা তারা বলেছেন। সেই সংস্থাগুলোর বিরুদ্ধেই কিন্তু তারা এই যে প্রতিবাদ, এই যে আজকের যে বিক্ষোভ মিছিল সেই মিছিল করছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিবাদ মিছিলটি এই মুহূর্তে টিএসসির সামনে এসেছে এবং সেখানে আগে থেকেও কিন্তু আরও অনেক ছাত্র জনতা অবস্থান করছেন। তাদের সঙ্গে একসঙ্গে হয়ে তারা এই একটি সমাবেশ করবেন, এখানে প্রতিবাদ সমাবেশ। এবং এই গতকালকের যে ঘটনা, মধ্যরাতে যে ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তাকে কেন্দ্র করেই কিন্তু এই প্রতিবাদ চলছে। এই প্রতিবাদ আমরা দেখছি যে বিভিন্ন বয়সী ছাত্র জনতা এখানে যোগ দিয়েছেন এবং সেই সঙ্গে আওয়ামী লীগের নিষিদ্ধর সাথে সাথেই তারা ফিলিস্তিন ইস্যুতেও অনেক ধরনের স্লোগান দিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে তারা যেটি বলছেন যে গণহত্যার দায় যারা এই গণহত্যার দায়ের জন্য দায়ী তাদের সবার বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে হবে এই মুহূর্তে। এছাড়া তারা এই আন্দোলন থেকে কোনোভাবেই দমে যাবেন না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। অবিলম্বে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল চলছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি ও গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম। জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লার শাহী মসজিদে এই কর্মসূচি পালন করছেন তারা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, একটু আমাদেরকে বিক্ষোভ সমাবেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন। হ্যাঁ, আমরা দেখছি যে সারা বিশ্বের মতো চট্টগ্রাম ফুঁসে উঠেছে গাজায় যে বর্বরোচিত হামলা হয়েছে ইসরায়েলের, সেই ইসরায়েলি হামলার প্রতিবাদে কিন্তু চট্টগ্রামের আন্দরকিল্লার শাহী জামে মসজিদের যে প্রাঙ্গণ সেটি কিন্তু বিক্ষোভে ফুঁসে উঠেছে। ফিলিস্তিনের পক্ষে স্লোগান হচ্ছে এবং ইসরায়েলি যে গণহত্যাকারীরা আছে, নেতানিয়াহু যে আছে, তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্মুখীন করে দ্রুত বিচারের আওতায় আনা এবং ইসরায়েলকে একটি গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পাশাপাশি তারা চাইছেন যে জাতিসংঘ যাতে বিষয়টি নিয়ে মাথা ঘামায় এবং এই যে একটি বর্বরোচিত হামলা হলো রোজার মাসে চুক্তি ভঙ্গ করে যে ইসরায়েলি সেনাবাহিনী যে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করেছে এবং ফিলিস্তিনি যেই সাধারণ মানুষ যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার কঠোর নিন্দা জানাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে এখানে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়েছে। তারা বলছেন যে এই ফিলিস্তিনি আসলে কেন হামলা হয়েছে তার জবাব দিতে হবে জাতিসংঘকে, তার জবাব দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং ট্রাম্পের এই যে হামলায় যে মদত ছিল সেই বিষয়টিরও তারা
কঠোর নিন্দা জানাচ্ছেন এবং তারা বলছেন যে আসলে এই ধরনের হামলা, রোজার মাসে চুক্তি ভঙ্গ করে যে হামলা, সেটি কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং তারা চাইছেন যে সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে এটির বিরুদ্ধে যাতে রুখে দাঁড়ায়। এবং আমরা দেখছি যে আসলে এখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মী রয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের, তারা স্লোগানে প্রকম্পিত করছেন এই আন্দরকিল্লা শাহে জামে মসজিদ চত্বর। তাদের স্লোগান থেকে বারবার প্রতিফলিত হচ্ছে যে ফিলিস্তিনে কেন হামলা হচ্ছে, জাতিসংঘ জবাব চায়। এবং তারা স্লোগান দিচ্ছেন ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক। এবং বিশ্বের যত মুসলিম আছেন তাদেরকে এক হয়ে লড়াই করার জন্য আহ্বান জানাচ্ছেন। এবং তারা বলছেন যে আসলে এই যে ফিলিস্তিনের উপর যে নির্বিচারে হামলা চলছে এবং সেটি যেহেতু থামানো যাচ্ছে না, সেই না থামানোর পেছনে যারা বিশ্ব মোরাল আছেন কিংবা জাতিসংঘ আছেন তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন এবং তারা মূলত দায়ী করছেন যে আসলে এই হামলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে এবং ইসরায়েলের যেই নেতানিয়াহু তার শাস্তির দাবি করছেন। এবং আমরা যেটি দেখেছি আসলে এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে আসলে চট্টগ্রামের অন্যান্য যে সংগঠনগুলো আছে তারাও কিন্তু এই একই বিক্ষোভের সাথে একাত্মতা জানিয়েছেন। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ ছিলেন, কর্মী ছিলেন, তারাও কিন্তু এই বিক্ষোভ সমাবেশের সাথে এক হয়ে স্লোগান দিয়েছেন। এবং চট্টগ্রাম জামাত এবং ছাত্র শিবিরের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু এই মিছিল একাত্মতা জানিয়েছেন। এবং আমরা দেখছি যে এখন চট্টগ্রামের আন্দরকিল্লার শাহে জামে মসজিদের সামনে কিন্তু হাজার হাজার মানুষের ভিড়। এবং তারা বলছেন যে আসলে এই যে ইসরায়েলে শুধুমাত্র গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া নয়, ইসরায়েলি যে পণ্য আছে কিংবা ইসরায়েলের কোনো প্রতিনিধি বা ইসরায়েলের কোনো রাষ্ট্রীয় কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি যেমন সরকারকে নিশ্চিত করতে বলছেন। পাশাপাশি আমরা দেখছি যে আসলে এইখানে ইসরায়েলের যেই ষড়যন্ত্রগুলো আছে, ইসরায়েলের যেই গণহত্যাকারী যে ষড়যন্ত্রগুলো আছে এবং গণহত্যার জন্য যে ইসরায়েলি যে কর্মকাণ্ড চালিয়েছে, যে বর্বরচিত হামলা চালিয়েছে, তার প্রতিবাদে আসলে এখানে বিক্ষোভ সমাবেশটি করছেন। এবং এখান থেকে তারা চাইছেন যে একটি আন্তর্জাতিক জনমত তৈরি করতে, কারণ এই সমাবেশ থেকে তারা ইংরেজিতেও স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে সারা বিশ্বের যারা মুসলমান আছেন তারা যাতে এক হয়ে এই বর্বর রাষ্ট্র কিংবা গণহত্যাকারী রাষ্ট্র ইসরায়েলের শাস্তি নিশ্চিত করার জন্য যাতে একাত্ম হয় এবং এই জন্য তারা আন্তর্জাতিক আদালতে ইসরায়েল কিংবা নেতানিয়াহুকে মুখোমুখি করার দাবি জানাচ্ছেন। চট্টগ্রামে হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। এদিকে গণহত্যার 1 বছর না যেতে আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের এই প্রতিক্রিয়া জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি জানান, জার্মান নচ্ছে কিংবা ইতালির ফ্যাসিজমের সাথে আওয়ামী লীগের পার্থক্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জার্মানি ও ইতালির চেয়ে বাংলাদেশের বেশি গণতন্ত্র বেশি অংশগ্রহণমূলক কিনা ফেসবুক পোস্টে এমন প্রশ্নও তুলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এর আগে ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে ফেরাতে ছাত্র নেতাদের ওপর চাপ দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে 2টি পোস্টে এ নিয়ে হাসনাত লিখেছেন, 11 মার্চ দুপুর 2:30টায় তিনি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে ভেরিফাইড করার পরিকল্পনা উপস্থাপন করা হয়। আসন্ন সমঝোতার মাধ্যমে এই পরিকল্পনা মেনে নিতে বলা হয় তাদের। এ সময় বলা হয় একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে রাজি হয়েছেন। হাসনাত আরও লিখেছেন, এপ্রিল-মে থেকে শেখ পরিবার অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। তবে এই প্রস্তাবের তাৎক্ষণিক বিরোধিতা করে তিনি জানান, আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা বাদ দিয়ে বিচার কাজ করতে হবে। জাতীয় নির্বাচন আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ হবে না বলেও তাদের জানানো হয় ওই আলোচনায়। এ সময় তারা বলেন, আওয়ামী লীগকে ফেরাতে হলে তাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। দলটি ফিরলে দেশে সংকট সৃষ্টির কথা জানান তারা। তিনি লেখেন, 5 আগস্টের পরই নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগ, তাই দলটির চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই। এদেশের জনগণ আর আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত ও সতর্ক ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান তিনি লেখেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২৪-এর ৩৬ জুলাই অর্জিত নতুন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা ষড়যন্ত্রে লিপ্ত আছে। জামায়াতের আমির আরও লেখেন, বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার, এছাড়া ২৪-এর শহীদ পরিবারগুলো পুনর্বাসন সহ আহতের সুচিকিৎসা নিশ্চিত করার উপরও জোর দেন তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য ১৫ বছরের জঞ্জালের মৌলিক সংস্কার করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের গণহত্যার বিচার হতে হবে, তবে যারা অপরাধের সাথে জড়িত নন, জনগণ চাইলে তাদের রাজনীতিতে কোনো বাধা নেই। সকালে উত্তরায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। রিজভী আরও বলেন, বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে, যা কাম্য নয়। গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য, ধ্বংস করার জন্য, দমন করার জন্য কার নির্দেশ? আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে? আপনারা এগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা, জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ চলছে বায়তুল মোকাররম এলাকায়। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুসলমানদেরকে নিধনের চক্রান্ত শুরু করেছেন। আমরা মোদিকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মুসলমানদের গায়ে আর হাত দিলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব, কিন্তু মুসলমানদের রক্ত নিয়ে হুলিকেরা খেলতে দেওয়া যাবে না। বাংলাদেশের আমরা আজকে আরেকটি দাবি করতে চাই, ভারতের আধিপত্যবাদী শক্তিকে আমরা এদেশ থেকে বিতাড়িত করেছি। ভারতীয় দালাল ফ্যাসিস্টদেরকে দেশের তন্ত্র জনতা গণবিপ্লবের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। তারা 16টি। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম বায়তুল মোকাররম এলাকায়। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামাসের রকেটের পর হুতিদের মিসাইল হামলায় আবারও কাঁপল ইসরায়েল। রাতে চালানো এ হামলায় আতঙ্কিত হয়ে পড়ে ইসরায়েলিরা। যদিও গাজায় চলমান আগ্রাসনের 3 দিনে প্রাণ গেছে প্রায় 600 ফিলিস্তিনির। এদিকে ব্যর্থতার অভিযোগে গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করেছে ইসরায়েলি মন্ত্রিসভা, যার প্রতিবাদে নেতানিয়াহুর বাসভবন ঘিরে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। আল আকসা মসজিদে তারাবি নামাজ আদায়ের সময় মিসাইল হামলাকে এভাবেই স্বাগত জানায় ফিলিস্তিনিরা। ইসরায়েলে ছিল ঠিক উল্টো পরিস্থিতি। সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন ইসরায়েলিরা। বৃহস্পতিবার এমন ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বেশ কয়েকবার। হামাসের রকেটের পাশাপাশি হুতি বিদ্রোহী গোষ্ঠীর মিসাইল হামলা ঠেকাতে ব্যতিব্যস্ত ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হুতির মুখপাত্র জানান, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত চলবে এই অভিযান। نفذت القوة الصاروخية في القوات المسلحة اليمنية عملية عسكرية نوعية استهدفت هدفا عسكريا للعدو الإسرائيلي। বর্বরতার সকল মাত্রাকে ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েলের আগ্রাসন। গেল 3 দিনে উপত্যকায় ঝরেছে অসংখ্য তাজা প্রাণ। উত্তর ও দক্ষিণ গাজায় একসঙ্গে শুরু হয়েছে স্থল অভিযান। বিমান থেকে বোমা বর্ষণের পাশাপাশি হামলা করা হচ্ছে আর্টিলারির মাধ্যমে। হতাহতের ঢল সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। وشن الاحتلال الإسرائيلي لليوم الثالث حرب شرسة ومجازر بشعة ضد أبناء الشعب الفلسطيني، مما أدى يعني إلى ارتقاء أكثر أو ما يقرب من 500। এদিকে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। এমন ঘটনা ইসরায়েলের ইতিহাসে এবারই প্রথম। তাই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সাধারণ জনগণ। প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে রাখা বিক্ষোভকারীদের অভিযোগ, শিন বেতের প্রধানকে পদে রাখা হলে অনুসন্ধানে ফাঁস হতো নেতানিয়াহুর অপকর্ম। তাই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্তের পাশাপাশি যুদ্ধ শুরুর মাধ্যমে অপকর্ম ধামাচাপা দিতে চান প্রধানমন্ত্রী।
feel that the Israeli democracy was hijacked by the worst people possible, people that care about nothing but their very narrow self-interests. We are here also to protest against the illegal actions that our government is doing this evening by firing the head of the Secret Service of Israel. জিম্মিদের ফিরিয়ে আনা, স্থায়ী যুদ্ধবিরতি ও সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিব সহ বিক্ষোভ হয়েছে বেশ কয়েকটি শহরে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে সুমন নামের এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুলশানে পুলিশ প্লাজার সামনে এই ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানায়, নিহতের বিরুদ্ধে গুলশান, বরানী সহ কয়েকটি থানায় চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা করছে আন্তঃকন্দল থেকেই এই হত্যাকাণ্ড। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। হামলাকারীদের এখনও চিহ্নিত করা যায়নি বলেও জানায় পুলিশ। ভিকটিম যেটা, সে হচ্ছে টেলি সুমন। তার ডিটেলস আমরা মোটামুটি পাইছি। তার বিরুদ্ধে আমাদের কাছে 6টা মামলা আছে। সে নিজেও মনে হয় একটা গ্রুপের সদস্য। তো আন্তঃগ্রুপ কন্দল থেকে এটা হইতে পারে, এরকমই আমরা ধারণা করতেছি। নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে 2 যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে রায়পুরার চরাঞ্চল চাঁদপুরের মোহিনীপুর গ্রামে 2 গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের আমিন এবং বাশার। তারা দুজনেই সালাম গ্রুপের সদস্য বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে বিগত কয়েক মাস ধরে এই চরাঞ্চলে সালাম গ্রুপ এলাকার বাইরে ছিল। শুক্রবার সকালে তারা এলাকায় ঢোকার চেষ্টা করলে অপরপক্ষ শামসু মেম্বার গ্রুপ বাধা দিলে 2 গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় আমিন ও বাশার নামের ওই 2 যুবক নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নাটোরের বড়াই গ্রামের নওপাড়ায় মসজিদের জমি নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে নাজিমউদ্দিন নামে এক বিএনপি নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এই ঘটনায় 2 জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, মসজিদের জমি নিয়ে জোয়ারি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক নাজিমউদ্দিনের সাথে বিরোধ দেখা দেয় স্থানীয় বিএনপি কর্মী ফারুক হোসেনের। আজ দুপুর 12টার দিকে নওপাড়া গ্রামে এ নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটি এবং এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় বিএনপি কর্মী ফারুকের ছুরিকাঘাতে নাজিমউদ্দিন সহ 3 জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা নাজিমউদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জাহাঙ্গীর ও আরিফ নামে 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসন্ন ঈদ ঘিরে বাজারে বেড়েছে কিশমিশ, সেমাই, পোলাও চাল সহ বিভিন্ন পণ্যের চাহিদা। ক্রেতারা বলছেন, গত কয়েক বছরের চেয়ে দাম কম, তাই কিছুটা স্বস্তি তাদের মাঝে। ব্যবসায়ীদের দাবি, বাজারে নেই কৃত্রিম সংকট, তবে কয়েক দিনের তুলনায় বেড়েছে মুরগির দাম। আরও জানাচ্ছেন ওমর ফারুক। ঈদের ছুটির আগে শেষ সাপ্তাহিক ছুটি, তাই বাজারে বেশিরভাগের আগ্রহের কেন্দ্রে পোলাও চাল, বাহারি পদের সেমাই, কিশমিশ, বাদাম সহ বিভিন্ন মশলা সামগ্রী। ক্রেতারা বলছেন, বিগত কয়েক বছরের চেয়ে এবার অনেকটাই স্থিতিশীল এসব পণ্যের দর। বাজারে নেই কৃত্রিম সংকট, রয়েছে পর্যাপ্ত মজুদ। রাজধানীর কাউরান বাজার ঘুরে দেখা যায়, খোলা পোলাওর চাল কেজি প্রতি মিলেছে 110 থেকে 120 টাকায়, আর প্যাকেটজাত পোলাওর চালের কেজি 155 থেকে 165 টাকায়, যা আগের সপ্তাহ থেকে কিছুটা বেশি। এছাড়া প্যাকেটজাত বিভিন্ন ধরনের সেমাইয়ের 200 গ্রামের প্যাকেট বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। জিরা দাস সব কিছু দাম কমে আছে, আল্লাহটা একটু দাম বেশি এদুরি, আর কিন্তু সব টোটালে সব দাম কমে আছে। 10 বছর যাবত ব্যবসা করি, এর ভিতরে সবচেয়ে মাল অ্যাভেলেবেল এবং দামে কম এইবারই, বুঝছেন। তবে গত কয়েকদিনের তুলনায় কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দর, আর সোনালী ও লেয়ার মুরগিতে কেজি প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। গেছের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বেশি। গেছের সপ্তাহে সোনালী বিক্রি করছি 260 থেকে 270, এই সপ্তাহে বিক্রি করতেছি 300 থেকে 310।
ব্রয়লার মুরগি গেছে সপ্তাহে বিক্রি করছি 190, এই সপ্তাহে বিক্রি করছি 200 থেকে 210। দাম যেভাবে কমানো যায় সেভাবে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়া দরকার। ব্যবসায়ীরা বলছেন খামারিদের উৎপাদন কমায় বেড়েছে মুরগির দাম, তবে আগের মতোই আছে গরু ও খাসির মাংসের দাম। কাঁচা বাজার বা শাকসবজি তরিতরকারি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। দামগুলো রিজনেবল প্রাইস মনে হচ্ছে এবং এই মানুষের কি বলে ক্যাপাবিলিটির মধ্যে মনে হচ্ছে। আমরা যারা কারওয়ান বাজারে এসে বাজার করি তারা তুলনামূলক অনেক কম দামে পাই, কিন্তু আমার মনে হয় এই বাজার নিয়ন্ত্রকটা যদি সব জায়গায় থাকতো, ঢাকার লাইক ধরেন প্রত্যেকটা এরিয়াতে, তাহলে সবাই উপকৃত হতো। গত কয়েকদিনে বাজারে কমেছে সয়াবিন তেলের সংকট। ওমর ফারুক, এখন, ঢাকা। ঈদ ঘনিয়ে এসেছে প্রায়, তাই সাপ্তাহিক ছুটির দিনের সকাল থেকেই ক্রেতারা ভিড় করছেন ব্র্যান্ড শপ থেকে শপিং মলগুলোতে। এই মুহূর্তে মোচাকে রয়েছেন আমাদের সহকর্মী তাসফিয়া উকরুজ, চলে যাচ্ছে তার কাছে। উকরুজ, জানাবেন নতুন পোশাকের বেচাকেনা কেমন হচ্ছে, পোশাকের দাম নিয়ে কি বলছেন ক্রেতারা, এবং ট্রেন্ডি পোশাকের তালিকায় ক্রেতাদের পছন্দের তালিকায় কি ধরনের পোশাক রয়েছে? মিম, যেমনটি আপনি বলছিলেন, মুসলিমদের আসলে সর্ববৃহৎ যে ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর তা কিন্তু প্রায় ঘনিয়ে এসেছে, আর দিন দশেক পরেই ঈদ উল ফিতর হবে। তো এর চাপটা কিন্তু আসলে আমরা এখানে মার্কেটগুলো থেকে শুরু করে শপিং মল, ব্র্যান্ড শপগুলোতে আসলে দেখতে পাচ্ছি। আপনাদেরকে আসলে দেখাতে চাই যে আমি বর্তমানে মৌচাকে রয়েছে এবং এখানে কিন্তু সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা ঘটছে। তারা আসছেন পরিবার পরিজন নিয়ে এবং তাদের যে পছন্দের পণ্যগুলো সেগুলো তারা কিনছেন, জামা কাপড় থেকে শুরু করে স্যান্ডেল কিংবা নিত্য প্রয়োজনীয় যে ধরনের পণ্যগুলো তাদের দরকার সেগুলো তারা কিনছেন। এবং যেহেতু আজ সাপ্তাহিক ছুটির দিন, সেহেতু মার্কেটগুলোতে আসলে অন্যান্য দিনের তুলনায় ভিড় কিছুটা বেশি, এবং যেহেতু ঈদ ঘনিয়ে আসছে এবং সাপ্তাহিক ছুটির দিন, তো সব মিলিয়ে আজকে আসলে মার্কেটগুলোতে ভিড় অনেকটাই বেশি। আমরা সকাল থেকে আসলে রাজধানীর অন্যান্য মার্কেটগুলো ঘুরে দেখছিলাম, সেখানের চিত্র আসলে অনেকটা একই বলা চলে, যে যেহেতু ঈদ ঘনিয়ে আসছে তাই ক্রেতাদের সংখ্যা আসলে বেশি পরিমাণ দেখা যাচ্ছে। আর আপনি জিজ্ঞেস করছেন যে ক্রেতারা আসলে ঠিক কী ধরনের পণ্যের দিকে ঝুঁকছেন এবছর, এবং আমরা এই ব্যাপারে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা আসলে বলছেন যেহেতু এই বছর ঈদ আসলে গরমের মধ্যেই পড়বে, তাই তারা আসলে আরামদায়ক এবং সুতি কাপড়ের যে সকল জামা কাপড়গুলো রয়েছে সেগুলোর দিকে তারা ঝুঁকছে এবং সেই ধরনের পণ্যগুলোই আসলে তারা কিনছেন। আর দাম নিয়ে আসলে ক্রেতারা বলছেন যে প্রতি বছরের মতো এবারও আসলে দামটা অন্যবারের মতো আসলে কিছুটা বেশি। আর এছাড়া যেহেতু আজ সাপ্তাহিক ছুটির দিন, তাই অনেকে আসলে বন্ধের দিনেই চায় যে পরিবার পরিজন নিয়ে তারা মার্কেটগুলোতে আসেন এবং ঈদের যে কেনাকাটা সেগুলো তারা আসলে কিনে থাকেন। এবং ক্রেতারা আসলে বলছেন যে নতুনত্বের ব্যাপারটি নিয়ে তারা বলছিলেন যে প্রতি বছরের মতোই আসলে কালেকশনগুলো তারা দেখছেন, খুব একটা নতুনত্ব তাদের চোখে আসলে দেখা পড়ছে না, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বিক্রেতারা আমাদেরকে বলছে যে প্রতি বছরের মতো আসলে তারা ক্রেতাদের জন্য আসলে নতুন নতুন পণ্য নিয়ে আসছেন এবং দাম নিয়ে আসলে বিক্রেতারা বলছেন যে ক্রেতারা যাতে কিনতে পারে সেই সাশ্রয়ী মূল্যে আসলে তারা পণ্যগুলো বিক্রি করছেন। আর তাদের দাবি যে তারা আসলে সবসময় ক্রেতাদের জন্য ভালো মানের এবং ভালো দামের পণ্য তারা বিক্রি করে থাকেন এবং সেই ধারাবাহিকতা আসলে তারা এবছরও বজায় রেখেছেন এবং এবছরও তারা আসলে ক্রেতাদের জন্য ভালো মানের পণ্যগুলো নিয়ে এসেছেন। এবং যেহেতু আজ সাপ্তাহিক ছুটির দিন এবং ঈদ ঘনিয়ে আসছে, তো সব মিলিয়ে আসলে রাজধানীর যে মার্কেটগুলো রয়েছে সেখানে আসলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো আমার কাছে এই ছিল ঈদ বাজারের সবশেষ। $20 বিলিয়ন ম্যাগনেটিক কয়েনের লোভ দেখিয়ে 1,20 লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি বলেন, ম্যাগনেটিক কয়েন নিয়ে একটি চক্র কিছুদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 19,50,000 টাকার নগদ অর্থ, 50 লাখ টাকার চেক ও 3টি ম্যাগনেটিক কয়েন জব্দ করে আদাবর থানা পুলিশ। পুলিশ জানায় চক্রটি মানুষকে লোভ দেখিয়ে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়। ঈদের সাজে নারীদের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ প্রসাধনী সামগ্রী, তাই ঈদকে সামনে রেখে জমে উঠেছে কুমিল্লার প্রসাধনীর দোকানগুলো। পণ্যের মান ঠিক রাখার দাবি ব্যবসায়ীদের। এদিকে আগের তুলনায় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ ক্রেতাদের। মাসুদ আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঈদ কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে শপিং মলগুলোতে। পোশাকের পাশাপাশি নারীদের কেনাকাটার তালিকায় থাকছে প্রসাধনী সামগ্রী।
মেহেদি রাঙ্গা হাতে ঈদকে রঙিন করতে কুমিল্লার নারীরা আসছেন কসমেটিক্সের দোকানে, সাথে থাকছে অন্যান্য প্রসাধনী সামগ্রীও। বিদেশি প্রসাধনী পছন্দের তালিকায় থাকলেও দেশি প্রসাধনীর কদরও বেড়েছে। সামারে আসলে বেশি মেকআপ প্রোডাক্ট ইউজ করা যাবে না, মেকআপ যত মিনিমাল রাখা যায় ততই ভালো। ফাউন্ডেশন, বেবি ক্রিম, ফেস পাউডার, আইলাইনার, মেয়েদের পছন্দের তালিকায় এগুলো। সানস্ক্রিন, তারপর প্রাইমার নিলাম, ব্লাশার নিতেছে, আরও জুয়েলারি কিনবো। প্রসাধনীর দোকানগুলোতে দেখা মিলছে বিভিন্ন ব্র্যান্ডের লিপস্টিক, নীল পলিশ, ফাউন্ডেশন, আইলাইনার ও মেহেদি সহ আনুষঙ্গিক পণ্য। তবে পোশাকের মতোই বাড়তি দামে বিক্রির অভিযোগ ক্রেতার। আর পরিবহন সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ার অজুহাত ব্যবসায়ীদের। যে কোনো জিনিসের দাম ওঠানামা করে, দেখা যায় মাল শর্ট, মার্কেটে শর্ট থাকলে ইম্পোর্টাররা যখন মালটা আনে না, তখন ওই ইম্পোর্টার একটু মালটা রেট বাড়াই বিক্রি করলে দেখা যায় আমরাও বাড়াইয়া আনতে হয়। মেয়েদের ক্ষেত্রে বাইরের যেমন ইন্ডিয়ার নেয়া কাবেরিটা চলে, দেশেরটার ভিতরে মমতাজটা খুব ভালো চলে আর কি, মেয়েরা ইউজ করে আর কি। রোজার শেষ দিকে এসে কুমিল্লার কান্দিরপাড়, রাজগঞ্জ সহ জেলার মার্কেট, শপিং মলের কসমেটিক্স দোকানগুলোতে দেখা দিয়েছে ক্রেতার উপচে পড়া ভিড়। মাসুদ আলম, এখন, কুমিল্লা। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। 22 বছর ধরে ক্ষমতায় থাকায় এরদোয়ান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তুরস্ক। ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়রকে গ্রেপ্তারের জেরে প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে দুদিন ধরে রাজপথে লাখো মানুষ। বিরোধীদের দাবি, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ভোটের মাঠ থেকে মেয়র ইমামোগল ও দলকেই সরিয়ে দিতে চান প্রেসিডেন্ট এরদোয়ান। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। মুখোমুখি পুলিশ জনতা, পুলিশের জলকামান আর টিয়ার গ্যাসের জবাবে বিক্ষুব্ধ মানুষের দল ছুঁড়ছে পাথর। বসফরাসের তীরে ইউরোপ ও এশিয়া, দুই মহাদেশকে এক করা তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল বিক্ষোভে উত্তাল। শহরের মেয়র ইকরাম ইমামোগলুর গ্রেপ্তারকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে দুদিন ধরে রাজপথে লাখো মানুষ। জনসমাবেশে 4 দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইস্তাম্বুল থেকে বিক্ষোভ ছড়িয়েছে রাজধানী আঙ্কারা, ইজমির সহ দেশ জুড়ে প্রায় সব শহর ও বিশ্ববিদ্যালয়ে। Apar topar gözaltına aldılar. Alamadıkları belediyeleri başka türlü almaya çalışıyorlar. Bunu daha önce এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী 54 বছর বয়সী ইমামোগলুর গ্রেপ্তারের জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দায়ী করছেন বিক্ষোভকারীরা। এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী 54 বছর বয়সী ইমামোগলুকে দুর্নীতি এবং সন্ত্রাসী সংগঠনকে পৃষ্ঠপোষকতার অভিযোগে বুধবার গ্রেপ্তার করা হয়। কয়েক মাস ধরে বিরোধী দলীয় রাজনীতিবিদদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার হন টানা 2 মেয়াদের জনপ্রিয় এই মেয়র। নির্বাচনে অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে এবং বিরোধী মত দমনের লক্ষ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই অভিযান চলছে বলে অভিযোগ উঠলেও তা প্রত্যাখ্যান করেছেন এরদোয়ান প্রশাসন। Dikkat ederseniz CHP'siyle, medyasıyla ve diğer yapılarıyla muhalefet tarafı gerek diploma meselesinde gerekse yolsuzluk ইমামোগলুকে গ্রেপ্তারের বিরোধিতা করে সামাজিক মাধ্যমে পোস্ট দেয়ায় দুদিনে শতাধিক মানুষকে গ্রেপ্তার করে তুর্কি প্রশাসন। এই অবস্থায় তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা CHPর ডাকে বৃহস্পতিবার ইস্তাম্বুলের পৌরসভা ভবনের বাইরে বিক্ষোভে যোগ দেয় বিশাল জনস্রোত। Ekrem Başkan'ı kurtarmadan İstanbul'un belediye başkanlarını özgürleştirmeden তুরস্কে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আরও 3 বছর। তবে 22 বছর ধরে দেশ শাসন করা 71 বছর বয়সী এরদোয়ান আবারও নির্বাচনে দাঁড়াতে চাইলে হতে পারে আগাম নির্বাচন। চলতি সপ্তাহেই এরদোয়ানের প্রতিপক্ষ হিসেবে নাম ঘোষণার কথা ছিল ইমামোগলুর। বিরোধীদের অভিযোগ, মেয়র ইমামোগলুর কাছে হেরে যাওয়ার ভয়ে ভোটের মাঠ থেকে তাকে ও তার দলকে সরিয়ে দিতে চাইছেন প্রেসিডেন্ট এরদোয়ান। Bugün burada yapılan sadece de CHP'ye İmamoğlu'na yapılmış bir başına gelen bu olayları asla kabul etmiyoruz. Tümüyle bir kumpas olduğunu. এর আগে 2013 সালে দেশ জুড়ে সরকার বিরোধী গাজী পার্ক আন্দোলন এবং 2016 সালে তুর্কি সেনাবাহিনীর অভ্যুত্থান চেষ্টা শক্ত হাতে দমন করে এরদোয়ান প্রশাসন।
নুজহাত কামাল, এখন বিশ্ব। বিদ্যুৎ না থাকায় শুক্রবার সারাদিন বন্ধ রাখা হবে হিথ্রো বিমানবন্দর। লন্ডনের সবচেয়ে বড় বিমানবন্দরের পার্শ্ববর্তী বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এই আগুনের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন 16,000-এর বেশি পরিবার। হিথ্রো বিমানবন্দরে প্রতিদিন প্রায় 1300 বিমান ওঠানামা করে। ফ্লাইট রাডারের তথ্য বলছে বিমানবন্দরটিতে অবতরণের অপেক্ষায় থাকা কমপক্ষে 100টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে। গেল বছর বিমানবন্দরটিতে যাত্রী আগমনের সংখ্যা ছিল 8 কোটির বেশি। ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিরুদ্ধে অনৈতিকভাবে সেন্সরশিপের ক্ষমতা ব্যবহারের অভিযোগ তুলেছেন বিলিয়নিয়ার ইলন মাস্ক। নয়াদিল্লির বিরুদ্ধে মামলাও ঠুকে দিয়েছেন শীর্ষ এই কোটিপতি। তার অভিযোগ, ভারত অনলাইন থেকে কন্টেন্ট সরিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। সরকারি অনেক কর্মকর্তাকে সেই ক্ষমতা দেয়া হয়েছে নির্দেশনা বাস্তবায়নের। ভারতে টেসলা আর স্টারলিংকের কার্যক্রম শুরুর সন্ধিলগ্নে এমন অভিযোগ তুলেছেন মাস্ক। শেষ করছি এখন দুপুর। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ। গণহত্যাকারীদের ফেরানোর খায়েশ বিপজ্জনক বললেন আসিফ মাহমুদ। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না, ফেসবুক পোস্টে জামায়াত আমির। গণহত্যায় জড়িতদের বিচারে জোর রিজভীর। গুলশানে দুর্বৃত্তদের গুলিতে ইন্টারনেট ব্যবসায়ী নিহত। নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে সংঘর্ষে 2 যুবক নিহত। আসন্ন ঈদ ঘিরে বেড়েছে সেমাই কিশমিশের চাহিদা। বিভিন্ন জায়গায় চড়া মশলার বাজার, বাড়তি মুরগির দামও। হামাসের রকেটের পর হুতিদের মিসাইল হামলা ইসরায়েলে। নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিব সহ বিভিন্ন প্রান্তে বিক্ষোভ। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।